একটা কবিতা সবাই বলেছে কাজী নজরুলের, সাম্যের গান গায় আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার রহিয়াছে নারী, অর্ধেক তার নর। আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই 7 নম্বর ওয়ার্ডের মহিলা সমাবেশে আমি সত্যি খুব আনন্দিত এবং আবেগ আপ্লুত যে একটা ওয়ার্ডে এতগুলো আমার শ্রদ্ধেয় মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। আর এই অর্ধেক আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা উপস্থিত হয়েছেন। তো কবি নজরুলের সেই কবিতাটাই এখানে মানানসই হয়, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সেইটাই এখানে আজকে বাস্তব। এখানে 7 নম্বর ওয়ার্ড মধুপুর পৌরসভা, এক সময় এটা আলুকদা ইউনিয়নের অন্তর্গত ছিল। আলুকদা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ভিতরে ছিল এবং আমরাও এই কুন্ডুরা, বোয়ালি, অলিপুর, নরকুলা, মালাবাড়ি, আসুনা, আকাশী, গোপর, হবিবপুর, আমরা 1 নম্বর ওয়ার্ডে ছিলাম। অতএব আমি এই 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর সর্বোপরি আমি এই পৌরসভায় জন্ম, পৌরসভার বাসিন্দা। তবে সেই জন্য আলাদা করে একটা ওয়ার্ডের কথা বলার কিছু দরকার নাই, তবুও বললাম যেহেতু এই এক সময় আমরা আলুকদা ইউনিয়নের এই 1 নম্বর ওয়ার্ডে, এই 7 নম্বর ওয়ার্ডের জনগণের একসাথে ছিলাম। সেটা পৌরসভার হওয়ার আগে যারা এখানে মুরব্বীরা আছেন বা সিনিয়ররা আছেন তারা সকলেই জানেন। আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিন্তু খুব অল্প বয়সেই 50 বছর বয়সে হয় নাই, তখন তিনি শহীদ হয়েছেন, মানে আমাদের থেকেও অল্প বয়স। এবং আমাদের নেত্রী খালেদা জিয়া আছে, বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের স্ত্রী, তিনি খুব অল্প বয়স ছিলেন, তার বাচ্চারা ছোট ছিল, নাবালক ছিল। তিনি কিন্তু রাজনীতিতে আসতে চান নাই। দেশের প্রয়োজনে তিনি রাজনীতিতে এসেছিলেন। যখন এরশাদ এই বিএনপিকে অস্ত্রের মুখে ক্ষমতাচ্যুত করে তদানীন্তন রাষ্ট্রপতি আব্দুল সাত্তার সাহেবের কাছ থেকে ক্ষমতা নিয়ে এরশাদ সামরিক শাসন জারি করে তিনি বাংলাদেশের বিনা ভোটে রাষ্ট্রপতি হন, তখন বাধ্য হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এসেছিলেন। এই এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে 1986 সাল, তখন শেখ হাসিনার এরশাদ আপাত করে একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করেছিল। সেই সময় কিন্তু খালেদা জিয়া এই এরশাদের সাথে, শেখ হাসিনার সাথে জাতীয় সংসদ নির্বাচনে যান নাই। খালেদা জিয়া বলেছিলেন এই স্বৈরাচারী এরশাদের অধীনে কোন নির্বাচনে খালেদা জিয়া যাবেন না, বিএনপি যাবে না। আর সেই নির্বাচনে কিন্তু এই শেখ হাসিনার সাথে, আওয়ামী লীগের সাথে, এরশাদের সাথে, জাতীয় পার্টির সাথে আতাত করে জামাতে ইসলামও কিন্তু আন্দোলনে বেইমানি করে, আন্দোলনে ছুরিকাঘাত করে নির্বাচনে গিয়েছিল। অথচ 86 নির্বাচনের পূর্বে এই বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দলগুলো শপথ করেছিল এরশাদের সাথে তারা কোন নির্বাচনে যাবে না। রাতে শপথ করেছে, সকালে তারা নির্বাচনে চলে গেছে। আর সেই জন্যই কিন্তু খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসাবে 1986 সালে খেতাব পেয়েছেন। আর 91 নির্বাচন, তার আগে এরশাদ বিরোধী আন্দোলন। এই এরশাদ বিরোধী আন্দোলনের
খালেদা জিয়া আপসহীন ছিলেন বিধায় কিন্তু স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল। ওই জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে যে সংসদ গঠন করেছিল, এই খালেদা জিয়ার আপসহীনতার কারণে 2 বছরের বেশিও সেই সংসদ টিকে নাই। এরপরে এরশাদের পতন হয়েছে, আপনারা জানেন। সেই পতনের প্রধান নেতৃত্ব দিয়েছিল সেই সময়কার জাতীয়তাবাদী ছাত্রদল। ডাকসু রাকসু সহ সমস্ত বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে যখন ছাত্রদল জয়ী হয়েছিল, একটাই কারণ ছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন, এবং এই আপসহীন খালেদা জিয়াকে গ্রহণ করে সারা বাংলাদেশের ছাত্ররা সেই সময় জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে সমাবেত হয়েছিল। আমরা সেই সময় রাজনীতি করেছি। আর এরশাদ বিরোধী আন্দোলনে এই ছাত্রদলের মুখ্য ভূমিকা পালন করেছিল, আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এরশাদের পতন। 91 নির্বাচনে কিন্তু সেই জামাত আর আওয়ামী লীগের বেইমানির জবাব দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছিল আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 91 সালে বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপরে ইতিহাস 93 শেখ হাসিনা মায়া কান্না করে কোন রকম ক্ষমতায় এসেছিল। আবার কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতায় আসে এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। এরপরে আপনারা জানেন 1/11 2007 সালে তদানীন্তন সেনাবাহিনীর প্রধান মঈনুদ্দিন সে রাষ্ট্রীয় ক্ষমতা জোর করে গ্রহণ করে ফখরুদ্দিন নামক একটা লোককে প্রধান উপদেষ্টা বানিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করে। এরপরে মঈনুদ্দিন ফখরুদ্দিন এই আওয়ামী লীগ এবং বিএনপি মুক্ত বাংলাদেশ করতে চায়, বিশেষ করে -2 ফর্মুলা, অর্থাৎ খালেদা জিয়াও থাকবে না, শেখ হাসিনাও থাকবে না। শেখ হাসিনা গ্রেপ্তার হল, কিছুদিন পরে খালেদা জিয়াও গ্রেপ্তার হলেন। শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু তার পরিবারের কোন অত্যাচার হয় নাই, কিন্তু খালেদা জিয়াকে গ্রেপ্তার করার পূর্বে খালেদা জিয়াকে বলেছিল আপনি দেশ থেকে চলে যান। শেখ হাসিনা ততদিনে জেলখানা থেকে বের হয়ে আপোষ করে দেশ থেকে চলে গেছে। খালেদা জিয়া বলছে যে না, আমি দেশ থেকে যাব না, আমি বাংলাদেশেই থাকবো। 2 বার করে বিমানবন্দরে ভাড়া করা বিমান নিয়ে এসেছে। 7 দিন 8 দিন বিমানবন্দরে এই ভাড়া করা বিমান ছিল। খালেদা জিয়াকে বলেছে আপনি চলে যান, খালেদা জিয়া বলেছে আমি যাব না। এরপরে কি করলো? তারেক রহমানকে গ্রেপ্তার করলো। তারেক রহমানকে গ্রেপ্তার করে তারেক রহমানকে অমানবিক নির্যাতন করেছে, তার মাথার হাড় ভেঙে দিয়েছে। আপনারা সেই ছবি দেখবেন যে তারেক রহমানকে এইভাবে হাত ঝুলিয়ে রেখেছে। রিমান্ড শেষে নির্যাতন করে যেদিন তারেক রহমানকে কোর্টে তোলে, তারেক রহমান আসামির কাঠ গড়ায় দাঁড়ানো, আমি তার পাশে বসা ঠিক পাশেই। তখন তিনি বললেন ম্যাজিস্ট্রেটকে আমি 2টি কথা আপনার সামনে বলতে চাই। ম্যাজিস্ট্রেট বলেন, আমি একজন রাজনীতিবিদ, আমি একজন রাষ্ট্রপতির সন্তান, আমি একজন প্রধানমন্ত্রীর সন্তান। আমাকে 2 হাত উপরে ঝুলিয়ে আমাকে নির্যাতন করা হয়েছে, উপর থেকে আমাকে ফেলে দিয়ে আমার মাথার হাড় ভেঙে দিয়েছে। আমি সেদিন তার পাশে দাঁড়িয়ে বসে থেকে মিথ্যা নয় সত্য কথা বলে আমার 2 চোখ দিয়ে শুধু অশ্রুই ধরেছে। প্রায় 15 মিনিটের মতো তারেক রহমান কথা বলেছিলেন। এরপরে কিন্তু খালেদা জিয়া বিদেশে যাইতে রাজি হয় নাই। এরপরে তার ছেলে আরাফাত রহমান কুকুরকে গ্রেফতার করেছে, তাকে নির্যাতন করেছে। তারপরে খালেদা জিয়া যেতে চান নাই, খালেদা জিয়া যান নাই, বিদায় কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিদায় হয়েছে এবং তারপরে শেখ হাসিনা আবার বাংলাদেশে এসেছে। এই হলো বিএনপি, এই হলো খালেদা জিয়া। তিনি দেশের মাটিকে ছেড়ে যান নাই, দেশের মানুষকে ছেড়ে কখনোই যান নাই। এই যে খালেদা জিয়াকে আপনারা জানেন মিথ্যা মামলায় সাজা দিয়ে 2 বছর কারাগারে রেখেছিল। সুস্থ নেত্রী, সুস্থ আমাদের মা, হাঁটতে হাঁটতে তিনি কারাগারে গিয়েছেন। খালেদা জিয়াকে যেদিন কারাগারে দেওয়া হয়, আমিও সেই দিন ওই বক্সিবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে ছিলাম।
আমার সামনে দিয়ে আমার নেত্রী হাঁটতে হাঁটতে পুলিশের গাড়িতে চলে জেলখানায় গিয়েছে। আপনারা জানেন 2 বছর পরে আমাদের নেত্রী সুস্থ মানুষ, হেঁটে আসতে পারেন নাই, তাকে হুইল চেয়ারে করে বাসায় ফিরতে হয়েছে। শেখ হাসিনা আমাদের নেত্রীকে হত্যা করতে চেয়েছিলেন। আপনারা জানেন শেখ হাসিনা বলেছে ওই পদ্মা নদী থেকে, পদ্মা ব্রিজ থেকে তাকে টুপুস করে ফেলে দিবে। আপনারা এমনও বক্তৃতা শুনেছেন যে বয়স 80 মরে না তো, এরকম কথা শুনেন নাই? কোনদিন কোন মানুষের মৃত্যু কামনা করা যায়? শেখ হাসিনা ওই স্বৈরাচারী আমাদের নেত্রীর মৃত্যু কামনা পর্যন্ত করেছে। আর এখন দেখেন ওনার কিন্তু স্বামী নাই, বহু আগে স্বামী মারা গিয়েছে। আপনারা জানেন জিয়াউর রহমান। এরপরে উনি যে বাড়িতে ছিলেন, জিয়াউর রহমানের সাথে যে বাড়িতে তিনি বসবাস করেছেন, যে বাড়িতে তার 2 সন্তানের জন্ম হয়েছে, যে বাড়ি তার 40 বৎসরের স্মৃতির বাড়ি, সেই বাড়ি থেকে, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে শেখ হাসিনা আমাদের নেত্রীকে বিতাড়িত করেছেন। তিনি এখন একটা ভাড়া করা বাসায় থাকেন। একজন মহিলা, বয়স্ক মহিলা, দেখেন কি পরিমাণ নির্যাতন তার কাছে করতেছে। আমি বিস্তারিত বলতে চেয়েছিলাম, যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, বাচ্চারা অনেকেই ঘুমিয়ে যাবে মনে হচ্ছে, এই জন্য আমি আমার কথাগুলো সংক্ষেপে বলছি। দেখেন একটা মহিলা, বৃদ্ধা মহিলা, একজন মা, একজন বোন, তার উপর কি পরিমাণ অত্যাচার হয়েছে, তার সন্তানদের উপরে কি পরিমাণ অত্যাচার হয়েছে। আপনারা জানেন যে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গিয়েছে। কখন মারা গেছে? যখন গুলশানে বিএনপির কার্যালয়ে বালির ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে নেত্রীকে আটক রাখা হয়েছিল। অফিসের ভিতরে তিনি প্রায় 2 মাস অবস্থান করেছেন। অফিস থেকে আমাদের নেত্রীকে বের হইতে দেয় নাই। একদিন বের হইতে গেছিল, পুলিশ তাকে বের হইতে দেয় না, এবং একটা খারাপ গ্যাস শেখ হাসিনা তখন দেশে আসছিল, ডিপার্টমেন্ট গ্যাস, সেই গ্যাস সেই দিন খালেদা জিয়ার উপরে মেরেছিল, এবং খালেদা জিয়ার আমাদের নেত্রীর আশেপাশে যারা ছিল, এই গ্যাসের কারণে তাদের অনেক কষ্ট হয়েছে। এইরকম গ্যাসও সেই দিন গুলশানের অফিসে মেরেছিল, যখন খালেদা জিয়া তার অফিস থেকে বের হতে গিয়েছিলেন। তিনি যখন আটক, তখন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যায়। আটক অবস্থায় তিনি ছেলের লাশ দেখেছেন। ছেলের লাশ নিয়ে তিনি বের হইতে পারেন নাই। লাশ আসছে, লাশ চলে গেছে, লাশ দেখেছেন, কিন্তু নেত্রীকে ওই আটক অবস্থা থেকে ওই সামারের মতো, পাষাণের মতো নিষ্ঠুর শেখ হাসিনা বের হইতে দেয় না। কষ্টের কথা কি বলবো? দেখেন এখন ওনার সংসার বলতে কি থাকে? বিধবা মায়ের, বিধবা মহিলার একটা সন্তান তারেক রহমান, তিনি লন্ডনে থাকেন, বাংলাদেশে আসতে পারেন না, এখনো অনেক বিপদ আছে। এরপরে তার সেখানে একটা পুত্রবধূ আছে, তারেক রহমানের স্ত্রী আছে, আর একটা নাতি আছে। ওনার জীবনে এই তো সংসার। দেখেন তিনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য, তিনি 2 মাস চিকিৎসা শেষে বাংলাদেশে চলে এসেছেন। তার তো তার পরিবার বলতে তো ওই তারেক রহমানের সংসারই বুঝায়, সেইখানে থাকার কথা, কিন্তু সেইখানে তিনি থাকেন না, তিনি চলে এসেছেন। যাই হোক, আমার কথা হলে আমাদের নেত্রী এদেশের মানুষকে ভালোবাসে, এদেশের মানুষকে সন্তানের মতো মনে করে, তার এই দলকে তিনি সন্তানের মতো মনে করেন। আমি বলতে চাই, এই 7 নম্বর ওয়ার্ড আমাদের ওয়ার্ড। এই ওয়ার্ডে আমরা শুধু মুসলমানরা বাস করি না, অনেক সমতম ধর্মাবলম্বীরাও বাস করেন। আমার অনেক পরিকল্পনা রয়েছে এই ওয়ার্ডের উন্নয়ন করার জন্য। আমরা পৌরসভার বাসিন্দা, আমাদেরকে কিন্তু পৌরসভার কোন সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। আপনারা যাবেন না, খুব বৃষ্টির জোড়া হয় নাই, জানেন না, খাবারের ব্যবস্থা আছে, আপনারা খাবারটা নিয়ে যান,
তোমরা খাবার দেওয়া শুরু করো, আমি 2 মিনিটের মধ্যে বক্তৃতা শেষ করে দিব। পৌরসভার ভিতরে লাইট থাকতে হবে, লাইট নাই। সকল রাস্তা পাকা হতে হবে, রাস্তা পাকা হয় নাই। এরপরে পৌরসভার ভিতরে প্রতিটা ঘরে পানি থাকতে হবে, পানি নাই। আর আমার একটা পরিকল্পনা আছে, মধুপুর পৌরসভার প্রত্যেকটা ঘরে করে গ্যাস পৌঁছে দেওয়া। আপনাদের আর লাকড়ি দিয়ে খড়ি দিয়ে রান্না করতে হবে না, ওই 1400-1500 টাকার সিলিন্ডার কিনতে হবে না, গ্যাস দিয়ে আপনারা রান্না করে খাবেন, সে ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। আমি আর বক্তব্য দিতে বলবো না। আপনাদের সন্তান হিসাবে, পৌরবাসীর সন্তান হিসাবে আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদেরকে সাথে রাখবেন। আর সরকার শহীদ সাহেব যখন মৃত্যুর 2-3 মাস আগে এখানে অনেকেই মঞ্চে আছে, তিনি কিন্তু আমাকে বলে গিয়েছিলেন, আমার পরে মধুপুরবাসীকে আপনাকে দেখতে হবে, আমার পরে আমার সমর্থকদেরকে আপনার দেখতে হবে। আমি সেই কথাকে পালন করেছি এবং সরকার শহীদের 95% সমর্থন সেই সমর্থকরা সেই কথা পালন করে আমার সাথে আছে। আমি সরকার শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আমার আত্মীয় ওসমান গনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তারও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আপনারা যারা এই সমাবেশে মহাপুরেরা উপস্থিতের সবাইকে সাফল্য মণ্ডিত করলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ছোটদের বাচ্চাদের আদর জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জামাল হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। 7 নং ওয়ার্ডে আমার শ্রদ্ধা মা বোনেরা এবং ছোটরা জিন্দাবাদ, ভাইয়েরা মুরব্বীরা জিন্দাবাদ এবং 7 নং ওয়ার্ডবাসী জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মহিলাদের আসলে পশ্চিম সাইডে যে পুরুষ ভাইয়েরা আছেন, আপনারা দয়া করে